পশ্চিমবঙ্গের মানুষের এখন তিনটি বড় প্রশ্ন অন্তত এই ভোট নিয়ে। 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের তিনটি মাত্র প্রশ্ন। এক, 28 তারিখে যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে কত ভুয়ো ভোটার শেষ অবধি বাদ যাচ্ছে। দুই, এই রাজ্যে কবে ভোট হচ্ছে। আর তিন, কত দফায় ভোট হচ্ছে। এই তিনটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। গতকাল আমার প্রতিবেদনে আমি এই তিনটে প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। গতকাল সারা দিন প্রত্যেকটা টিভি চ্যানেল চিৎকার করে বলেছিল এক দফাতে ভোট, এক দফাতে ভোট। আমি একমাত্র এই 17-এর বিপরীতে গিয়ে আমি আপনাদের বলেছিলাম যে এক দফাতে ভোট এই রাজ্যে হচ্ছে না, সম্ভবত এই রাজ্যে 3 দফায় ভোট হতে চলেছে। আজকে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তেমন খবরটাই পাওয়া গেছে। মনোজ আগরওয়াল কলকাতা ফিরেছেন দিল্লি থেকে বৈঠক করার পর। তিনি জানাচ্ছেন যে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লিতে নির্বাচন কমিশনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল এক দফাতে এই রাজ্যে ভোট হলে তাদের কোনো অসুবিধা নেই। বাহিনীর ব্যবস্থাটা জাতীয় নির্বাচনকে করতে হবে। কত বাহিনী লাগবে, কত কোম্পানি, 2000, 3000, 4000, একদিনে 294টা আসনে ভোট করতে হলে কত বাহিনী লাগবে সেটা জাতীয় নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। কিন্তু মনোজ আগরওয়াল দিল্লি থেকে কলকাতায় ফিরে যেটুকু জানাচ্ছেন আমাদের রিপোর্টারদের, তাতে দিল্লিতে নির্বাচন কমিশন এক দফাতে ভোট এটা তারা খুব একটা গ্রাহ্য করছে না। কারণ নির্বাচন কমিশনের কাছে এমনি রিপোর্ট আছে যে এই পশ্চিমবঙ্গে ভোট মানে হিংসা, ভোট মানে মারপিট, ভোট মানে খুন জখম। ফলে এক দফাতে ভোট করানোর রিস্ক জাতীয় নির্বাচন কমিশন নিতে পারবে না। তাহলে কত দফাতে ভোট হবে? এখন অবধি যেটা শোনা যাচ্ছে সম্ভবত 2 বা 3 দফাতে ভোট হবে। 3 দফাতে ভোট হওয়ার চান্সটাই এখন অবধি সবচেয়ে বেশি। যদিও আবার বলছি, বারবার বলছি যে প্রাথমিক পর্বে আমাদের এখানে নির্বাচনী আধিকারিক যিনি আছেন সিইও মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এক দফাতে ভোট হলেও তাদের কোনো অসুবিধা নেই। জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে বাহিনী দিতে পারলেই তাদের কোনো অসুবিধা হবে না। জাতীয় নির্বাচন কমিশন সম্ভবত 3 দফাতে ভোট করতে চলেছে। এবার হচ্ছে কোন সময়ের মধ্যে, যেটুকু এখন আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল হিসেব যেটা বলছে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বের হবে। তারপরে 1 মার্চ এবং 2 মার্চ দিল্লিতে ইলেকশন কমিশন থেকে একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসে সবকিছু দেখে গিয়ে রিপোর্ট দেবে দিল্লিতে। তারপরে এই 4 থেকে 8 তারিখের মধ্যে ফুল বেঞ্চ, অর্থাৎ দিল্লিতে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই 4 থেকে 8 তারিখের মধ্যে এই কলকাতায় আসবে। তারা এখানে সবকিছু খতিয়ে দেখবে, মিটিং করবে ডিএমদের সঙ্গে, নির্বাচনী আধিকারিকদের সঙ্গে, সিআরপিএফ বা সিআইএসএফ এর বাহিনীর সঙ্গে, এবং তারপর দিল্লিতে গিয়ে তারা প্রেস কনফারেন্স করবে। এই প্রেস কনফারেন্সটা করার সময় মোটামুটি যেটুকু ধরা আছে ওই 10ই মার্চ। 10ই মার্চ যদি তারা প্রেস কনফারেন্স করে তার মানে বুঝতেই পারছেন 10ই মার্চ থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল। তাহলে ভোটটা কবে হবে? 3 দফায় যদি ভোট হয় তাহলে অন্তত 3 দফায় ভোট হলে 3-4 ওই 12-15 দিনের মধ্যে ভোটটা হবে। মোটামুটি আশা করা হচ্ছে যে 12ই এপ্রিল থেকে ওই 25-26 এপ্রিলের মধ্যে কিন্তু আমাদের রাজ্যে ভোটটা হবে, যদি 3 দফার ভোটটা হয়। 12 থেকে 25-26-এর মধ্যে, আর এপ্রিলের শেষের আগেই ভোটের গণনা হয়ে যাবে। যা কিছু হবে এপ্রিল মাসের মধ্যেই হয়ে যাবে। এটাই এখন অব্দি আভাস, যেটা আমি গতকাল বলেছিলাম। গতকাল বিভিন্ন টিভি চ্যানেল বলেছিল এক দফায় ভোট, এই হবে ওই হবে। আমি যেটা বলেছিলাম সেটাই এখন অব্দি নির্বাচন আধিকারিকের দপ্তর তেমনটাই জানাচ্ছে। কেন এক দফায় ভোট হচ্ছে না জানেন? তার কারণ হচ্ছে নিরাপত্তা। ভোটের আগে এই অবস্থা। কি হলো ভোটের আগে? কি দেখলাম আমরা? যে বিজেপির 2 নেতার গাড়িতে হামলা হয়ে গেল। সেই গাড়িতে নেতারা যাচ্ছিলেন না, একটা গাড়িতে যাচ্ছিলেন বিজেপি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের স্ত্রী অশোক কীর্তনিয়া, স্ত্রী মৌমিতা কীর্তনিয়া যাচ্ছিলেন। আর যাচ্ছিলেন কে? বনগাঁ দক্ষিণের যিনি বিধায়ক তার শাশুড়ি যাচ্ছিলেন। অবিশ্বাস্য ব্যাপার, বিজেপি বিধায়কের শাশুড়ি, বিজেপি বিধায়কের স্ত্রী তারা যাচ্ছিলেন। সেখানে 50-60 জন হামলা করলো। বনগাঁ দক্ষিণ বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়ি রিঙ্কু বৈরাগী যাচ্ছিলেন। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার স্ত্রী মৌমিতা কীর্তনিয়া যাচ্ছিলেন। 50-60 জনের লোক আগুন নিয়ে, রড নিয়ে, লোহা নিয়ে হামলা করলো। গাড়ি ভাঙচুর হয়ে গেল। ভেতরে মহিলারা ছিলেন। অর্থাৎ তৃণমূলের নেতারা, কর্মীরা এখন এতটাই ডেসপারেট হয়ে গেছেন, তারা বাড়ির মহিলাদেরও ছাড় দিচ্ছেন না। গাড়ি ধাক্কা মেরে পাশের একটা ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা হলো, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা হলো। কোন রকমের নিরাপত্তা কর্মীরা এটাকে আটকালেন, না হলে 2 বিধায়কের, একজনের স্ত্রী একজনের শাশুড়ি
ওখানেই মনে হয় দেহত্যাগ করতেন। দুজনকেই গাড়িতে জ্যান্ত পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছিল। ভাবুন আমাদের রাজ্যের অবস্থা কি, ভাবুন। আমরা পরিবর্তন এনেছিলাম, সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে পরিবর্তনের তৃণমূলকে এনেছিলাম। তৃণমূলের অত্যাচার এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে। কবে আবার তৃণমূলকে সরিয়ে আমরা এই রাজ্যে পরিবর্তন আনতে পারবো? ভোটের গল্পে ফিরে আসি। মনোজ আগরওয়াল বলছেন 1 দফায় ভোটের কথা আমি বলেছিলাম, কিন্তু সম্ভবত জাতীয় নির্বাচন কমিশন 3 দফায় ভোটে রাজি হচ্ছে। ডেট আমি আপনাদের বলে দিলাম, ওই 12ই এপ্রিল থেকে 26শে এপ্রিলের মধ্যেই হবে। এপ্রিলের শেষে দেখি ভোটের গণনা হয়ে যাবে। আরো একটা বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে এগেনস্টে গিয়ে এই রাজ্যের 78টা বহুতল আবাসনে বুথ করছে কমিশন। 25শে ফেব্রুয়ারি এই বুথের তালিকা প্রকাশ হয়ে যাবে। নির্বাচন কমিশন সূত্রে এটাও খবর যে প্রথম দিকে মনে করা হয়েছিল এসআইআর আগে যে এই রাজ্যে 84,000 বুথ আছে, এক একটা বুথে 1200-র বেশি ভোটার রাখা যাবে না, সেই জন্য মনে করা হয়েছিল এই রাজ্যে প্রায় 1 লাখের কাছাকাছি বুথ হয়ে যাবে। পরবর্তীকালে এসআইআর চালু হলো এবং এখন অব্দি যেটুকু আপনারা জানেন, প্রাথমিক পর্বে 58 লাখ ভোটারের নাম বাদ গেছে। শুনানিতে আসেনি গড়পড়তা 5 লাখের উপর বেশি ভোটার, অর্থাৎ 63 লাখ এমনিই বাদ চলে গেছে। এরপর আরো যে ভুয়ো ভোটারের নামগুলো দেখা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে 70-75 লাখ ভুয়ো ভোটার বাদ যাবে। যদিও আমি বারবার আপনাদের বলেছিলাম 1 কোটির বেশি ভুয়ো ভোটার যদি বাদ দিতে না পারে তাহলে জানতে হবে এই রাজ্যে এসআইআর ঠিকঠাক হলো না। ভুয়ো ভোটার, মৃত ভোটারদের ঢুকেই রাখতে পারলো তৃণমূলপন্থী বিএলওরা। ফলে এখন অব্দি যেটা জানা যাচ্ছে 78টা আবাসনে বুথ করা হবে এবং 300-র বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসন পেলেই সেখানে একটা করে ভোট গ্রহণ কেন্দ্র হবে। যেটুকু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ রাজ্যের 7টা জেলায় মোট 69টি বহুতল আবাসনে আপাতত বুথ তৈরি হচ্ছে। দক্ষিণ কলকাতায় 2টো, উত্তর কলকাতায় 8টা, দক্ষিণ 24 পরগনায় 25টা, উত্তর 24 পরগনায় 22টা, হাওড়ায় 4টে, পূর্ব বর্ধমানে 3টে, হুগলিতে 5টা, এমন 69টা এখন অব্দি। বুধবার নির্বাচন কমিশন জানাচ্ছে যে প্রায় 78টা আবাসনে বুথ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল 25 তারিখে ফাইনাল করা যাবে বলে মনে করা হচ্ছে। কিরম কিরম ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনে, এটা আজকে আমাদের প্রশ্ন ছিল রিপোর্টারদের, কিরকম ভুয়ো ভোটার বাদ যাচ্ছে। যেমন নির্বাচন কমিশন যে উদাহরণগুলো দিয়েছে, এই যে মেটিয়াবুরুজের বাসিন্দা মনোয়ারা বিবি, তার গোটা 10 সন্তান এবং এই সন্তানদের জন্ম, কিছু কিছু সন্তানের জন্ম 1 থেকে 6 মাসের মধ্যে। যেমন দেখা যাচ্ছে মনোয়ারা বিবি যে নথিপত্র দাখিল করেছেন 1990 সালের 5ই ডিসেম্বর পুত্র সন্তান শেখ ইরশাদের জন্ম। 26 দিন পর তিনি আবার এক পুত্র সন্তানের মা হয়েছেন। আমি জানি না যে বিজ্ঞানে 26 দিন পর আবার মা হয় যায় কিনা বা কোনো সন্তানের জন্ম দেওয়া যায় কিনা। এসআইআর এর নথি বলছে 1990 সালের 5ই ডিসেম্বর শেখ ইরশাদের জন্ম, 1 জানুয়ারি 1991 শেখ নওশাদের জন্ম। আবার বেশিরভাগ তার পুত্র সন্তানের জন্মই আবার 1 জানুয়ারি হয়েছে। 1997 1 জানুয়ারি তার মেয়ে সরবিনা খাতুনের জন্ম, 1998 এরকম দেখা যাচ্ছে যে প্রায় 10-12 জন, এই মনোয়ারা বিবির 10-12 জন ছেলে মেয়ের জন্ম ওই কয়েক মাসের এদিক ওদিক। আব্দুল হাইদ বুথ নাম্বার 55 মেটিয়াবুরুজ, 10 জন প্রজেনি ম্যাপে এসছে। এই সন্তানের বয়সের ডিফারেন্স 1 থেকে 6 মাস। অবিশ্বাস্য ব্যাপার। এরকম কত ভুয়ো ভোটার বাদ যেতে পারে সেটা আবার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। আবার আমার মেমারি বিধানসভা একটা উদাহরণ উঠে এসছে, পূর্ব বর্ধমানের মেমারি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের বিধানসভাতে এমন কোনো আছে নাকি। পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা বুথ নম্বর 55 আলাউদ্দিন শেখ, এনামোরেশন ফর্মে তার জন্মের তারিখ XX দেখানো হয়েছে, তার ফর্ম বাতিল হয়ে যাবে। এরকম কত ফর্ম বাতিল হয় সেটা এখন দেখার। আবার এই উত্তর 24 পরগনার বরানগর পাপিল সরকার জন্মের আগেই বার্থ সার্টিফিকেট পেয়ে গেছে। জন্ম তারিখ 6-3-93, বার্থ সার্টিফিকেট রেজিস্টার হয়েছে 4-3-93। অর্থাৎ বার্থ সার্টিফিকেটও ঘোটালা করেছে তৃণমূলের প্রশাসন। কতটা নির্বাচন কমিশন ধরতে পারে, কত লাখকে ধরতে পারে, তার উপর অপেক্ষা করছে। ভয়ঙ্কর চলছে। একটু আগেই অভিযোগ পেয়েছি বসিরহাটের এসডিও বাংলাদেশি মুসলমানদের ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে, তালিকা পেয়ে গেছে। ভয়ঙ্কর, অ্যান্টি ন্যাশনাল, দেশের ক্ষতি করছে যারা, তাদেরকে শুধুমাত্র তৃণমূল নয় তার প্রশাসনিক তন্ত্র এইভাবে ইউজ করছে, মিস ইউজ করছে। ইতিমধ্যে প্রেস নোট দিয়ে ইলেকশন কমিশন জানাচ্ছে যে ভিভিপ্যাট ইভিএম মেশিনের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা প্রায় 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছিল এবং প্রায় শেষের দিকে, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু একেবারে প্রস্তুত। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলীয় কর্মী, নিজের রাজ্যের কর্মী দিয়েছেন, 8,500 কর্মী দিয়েছেন এতদিন পর।
এসআইআর 14 তারিখ শেষ হচ্ছে, প্রায় শেষ সবার কাছাকাছি সময়। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলেও ইআরও এইআরও পায়নি নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাননি যাতে রাজ্যের মানুষ লাইনে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট হোক। হ্যারাসমেন্ট হলে সেই হ্যারাসমেন্টের অভিযুক্ত কাকে করা যাবে? নির্বাচন কমিশন এবং বিজেপিকে। পিসি, ভাইপো, তৃণমূল অভিযোগ করবে, এই দেখুন আপনারা লাইনে দাঁড়িয়ে আছেন, কারা দোষী? নির্বাচন কমিশন এবং বিজেপি। কিন্তু আসলে দোষী কে? আসল দোষী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারি কর্মী দেননি। এবার 8,500 কর্মী দিলেন। সেই কর্মীর লিস্ট গতকাল হোয়াটসঅ্যাপে এসে পৌঁছেছে। যে নির্বাচন কমিশনকে তিনি হোয়াটসঅ্যাপ কমিশন বলছিলেন, সেই হোয়াটসঅ্যাপে রাজ্য সরকার লিস্ট পাঠিয়েছে। এই লিস্টেও ব্যাপক গোলযোগ। নামি গ্রুপ বি, গ্রুপ সি রয়েছে, মৃত কর্মী রয়েছে, গ্রুপ ডি রয়েছে। তাদেরকে প্রত্যেকের বায়োডাটা চাওয়া হচ্ছে। বায়োডাটা নিতে নিতে মোটামুটি এসআইআর শেষ হয়ে যাবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তিনি হারতে চলেছেন। কর্মহীন বেকার যুবক যুবতীরা তাকে ভোট দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 1500 টাকার ভাতা করে দিলেন। রাজ্যের মহিলাদের নিরাপত্তা নেই, 500 টাকা বাড়িয়ে দিলে লক্ষ্মীর ভান্ডার। যদি গ্রামের মহিলাদের এই প্যাচে ফেলে ভোটটা নেওয়া যায়। এসআইআর কে, জাতীয় নির্বাচন কমিশনকে তিনি নিজের কর্মী দিলেন না। কেন দিলেন না? যাতে মানুষকে এই লাইনে দাঁড়িয়ে, হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট হতে হয়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। এখন বাংলার মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত, এই ভাতা দানে যদি একবার ভুল বুঝেও নিজের পায়ে কুড়ুল মারে, তাহলে এই পশ্চিমবঙ্গকে আর কেউ বাঁচাতে পারবে না। দেশও বিপদের মধ্যে পড়ে যাবে। এই তোষণ রাজ, এই চুরি দুর্নীতির সরকারটাকে হটাতেই হবে। এছাড়া আমাদের কোনো রাস্তা নেই, বাঁচার রাস্তা নেই যদি মমতা তৃণমূলকে হটানো না যায়। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, টাকা পয়সার দুর্নীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না এমন একটা দলকে আমরা 15 বছর ক্ষমতায় রেখে এমনিতেই পশ্চিমবঙ্গকে প্রায় শেষ করে দিয়েছি। 26-এ যদি এদিকে হারাতে না পারি, তাহলে এই পশ্চিমবঙ্গকে আর কেউ বাঁচাতে পারবে না। যতই আপনারা তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন, আর যতই তারাপীঠে গিয়ে মায়ের পায়ে জল ঢালুন, এই পশ্চিমবঙ্গকে, এই রাজ্যের ভোটাররা 2026-এ যদি বাঁচাতে পারে, তবে পশ্চিমবঙ্গ বাঁচবে, ভারত বিপদ থেকে উদ্ধার হবে, না হলে কেউ বাঁচাতে পারবে না। কি বলেন আপনারা? বাংলার মানুষ এই জেগে ঘুমিয়ে থাকা অবস্থা থেকে জাগতে পারবে। ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, সঠিকভাবে ভোট দিতে পারবে বাংলার নারীরা। 3 কোটি মহিলা ভোটার লক্ষ্মীর ভান্ডারের লোভে যদি নিজের পায়ে কুড়ুল মারে, তাহলে তাদের কি বিপদ হবে সেটা তারা বাংলাদেশ থেকে শেখেনি, তারা মুর্শিদাবাদ মালদা থেকে শেখেনি। কি বলবেন আপনারা? বাংলার মানুষের চৈতন্য হবে তৃণমূলের এই চুরি দুর্নীতি তোষণবাজের সরকারটাকে, এই নোংরা সরকারটাকে হারাতে পারবে। যে নোংরা সরকারটা সুপ্রিম কোর্টে গেছে আজকে, যাতে এই রাজ্যে মেট্রো রেল করা না যায়। ভাবতে পারছেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গেছে। মুর্শিদাবাদে এই দুদিন ধরে জ্বললো যাতে এনআইএ তদন্ত না হয়, সেই জন্য সুপ্রিম কোর্টে গেছে। কবে এই নোংরা দলটাকে আপনারা একেবারে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে বসাতে পারবেন? তার উপর আপনাদের উন্নয়ন, ডেভেলপমেন্ট, ছেলে মেয়েদের চাকরি সবকিছু নির্ভর করছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এসআইআর সংক্রান্ত এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।